বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে ৬ কাউন্সিলরের রিট। ঢাকায় আইসিসির পরিদর্শক দল তামিম ইকবালের সাথে বৈঠক। কাল নারী সাফের সেমিফাইনাল, মুখোমুখি হবে বাংলাদেশ নেপাল। শিউলি আজিমের মায়ের মৃত্যুতে দলে শোক। সান মারিনোতে বাংলাদেশ দলের অনুশীলন, আজ যোগ দিবেন হামজা চৌধুরী। হঠাৎ করেই আন্তর্জাতিক ফুটবল বাজারে কমেছে বাংলাদেশ পোস্টার বয় হামজার দর। প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব। শুরুতেই ক্রিকেটের খবর। বিসিবি নির্বাচনের স্থগিত চেয়ে হাইকোর্টের রিট হয়েছে ৬ কাউন্সিলরের। এ বিষয়ে তদন্ত করতে ঢাকায় এসেছে আইসিসির পরিদর্শক দল। সোমবার ঢাকায় আসে আইসিসির এই ২ সদস্যের দল। প্রথম বিসিবির সাবেক বোর্ডের ৪ জনের সাথে কথা বলার পর আজ রাজধানীর ৫ তারকা একটি হোটেলে বাকি ৬ জনের সাথে কথা বলবে আইসিসির এই টিম। এরপর বর্তমান বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল সহ ফাহিম সিনহার সাথেও কথা বলার কথা রয়েছে তাদের। এ বিষয়ে বিস্তারিত জানাবেন সহকর্মী মাহবুব রিমন। রিমন, হঠাৎ করেই বিসিবি নির্বাচন নিয়ে পরিবেশটা ঘোলাটে হয়ে গেল, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? না মাহবুব, হঠাৎ করেই নয়। যখনই আসলে আমিনুল ইসলাম বুলবুলের সেই কমিটিটা স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ, এবং তারপর থেকে কিন্তু এই বিসিবি নির্বাচন নিয়ে নানা গুঞ্জন, তবে আপনি বলতে পারেন যে হঠাৎ করে সেটা অন্য একটা মাত্রা পেয়েছে। বিশেষ করে গতকাল আইসিসির যে ২ সদস্যের প্রতিনিধি দল, একজন জিম্বাবুয়ে এবং একজন ক্রিকেট সাউথ আফ্রিকার, তারা যখন আসলে বাংলাদেশে এসেছে তারপরে কিন্তু সেটা ভিন্ন মাত্রা পেয়েছে। এবং আজই কিছুক্ষণ আগে আসলে স্টার নিউজের মাধ্যমে আমরা দর্শকদেরও জানালাম যে ৬ জন, এই ৬ জন কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের সাবেক যে কমিটি ছিল সেই কমিটির ৬ জন কাউন্সিলর। আমরা একটু তাদের নামটা আসলে বলতে চাই যে হাইকোর্টে যে নির্বাচন ৭ তারিখ যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনের স্থগিতাদেশ চেয়ে যে ৬ জন রিট করেছেন তারা হলেন কাউন্সিলর আরমানুল ইসলাম নয়ন, মোহাম্মদ নাইম হাওলাদার, এনামুল হাসান, মোহাম্মদ আবদুল্লাহ অর্ক, আকিব জাবেদ মুন্না ও মোহাম্মদ রাকিবুল ইসলাম। এরা মূলত আমিনুল ইসলাম বুলবুলের যে সবশেষ কমিটি ছিল সেই কমিটির কাউন্সিলর, এবং তারা ৭ তারিখের যে নির্বাচন সেই নির্বাচনের স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে কিন্তু একটা রিট তারা করেছেন। এবং আইসিসির যে ২ সদস্যের প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল আজ সকালে আমিনুল ইসলাম বুলবুলের সাবেক যেই কমিটির যে পরিচালকরা ছিলেন তাদের অনেকের সঙ্গে আসলে কথা বলেছেন। তবে আমি ব্যক্তিগতভাবে কয়েকজন পরিচালকের সঙ্গে সাবেক বোর্ডের, আসলে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের কথা বলেছি। তারা বলছেন যে তারা এখন এই বিষয়ে কোনো মন্তব্য করবে না, তবে কিছুক্ষণ বাদে অর্থাৎ বিকেল নাগাদ তারা একটা আনুষ্ঠানিক প্রেস রিলিজ আসলে গণমাধ্যমে দেবেন, এবং তখনই তারা তাদের যে অবস্থান সেই অবস্থানটা স্পষ্ট করবেন। বলছিলাম যে ২ সদস্যের যে প্রতিনিধি দল তারা ইতিমধ্যে কিন্তু ঢাকা এসে পৌঁছেছে। গতকালই তারা ঢাকা এসেছিল এবং আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এসেছে, এবং রাজধানীর একটি ৫ তারকা হোটেলে আজ সকালে কিন্তু সেই, যদিও আমিনুল ইসলাম বুলবুল তারও আসলে এইখানে থাকার কথা ছিল, কিন্তু জানেন যে তিনি সপরিবারে অস্ট্রেলিয়াতে রয়েছেন, যে কারণে আমরা যদি জানতে পেরেছি তিনি অনলাইনে তার যে অবস্থান সেই অবস্থান ব্যক্ত করেছেন। পাশাপাশি কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের একাধিক পরিচালক তারাও কিন্তু আসলে তাদেরও কিন্তু এই ২ সদস্যের যে তদন্ত কমিটি আইসিসির, তারা তাদের ডেকেছিল এবং তারা কিন্তু সেখানে আসেননি। অর্থাৎ দুপক্ষরই আসলে এখানে একটা বিষয় রয়েছে। পাশাপাশি আরও একটা বিষয় একটু বলে রাখতে চাই, ৭ তারিখ যে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে কিন্তু ইতোমধ্যে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। অর্থাৎ ভোট গ্রহণটা হচ্ছে যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে চায়, বিশেষ করে ঢাকার ক্লাব ক্যাটাগরি ৭৬ জন কাউন্সিলরের মধ্যে ৩৯ জন কিন্তু এই পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। খুবই ইন্টারেস্টিং বিষয়টা, কারণ অধিকাংশই কিন্তু ঢাকায় অবস্থান করছে, তারপরেও তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে চায়। সব মিলিয়ে আসলে কোথায় যায় বিসিবি নির্বাচন সেটাই এখন দেখার অপেক্ষা। এই ছিল আমার কাছে হোম অফ ক্রিকেট থেকে বিসিবি নির্বাচনকে ঘিরে যে একটা টানা পড়েন তার সবশেষ আপডেট। রিমন, ধন্যবাদ আপনাকে। জানছিলাম বিসিবি নির্বাচনের সবশেষ তথ্য সহকর্মী মাহবুব রিমনের কাছ থেকে। এবারে ফুটবলের খবর। নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের আগে বাংলাদেশ নারী দলের শিবিরে শোকের ছায়া। খেলোয়াড় শিউলি আজিমের মায়ের মৃত্যুতে বাতিল করা হয়েছে দলের অনুশীলন। এমন পরিস্থিতিতেই সামনে নেপাল পরীক্ষা। যদিও বাংলাদেশকে সাউথ এশিয়ার অন্যতম সেরা দল বলে মানছেন নেপাল কোচ নবীন নেউপানি।
পরপর দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে আসরের লড়াইয়ে নেমেছে। যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলের হার কিছুটা চাপে ফেলেছে দলকে, তবুও নেপালকে হারিয়ে আবারও ফাইনালে ওঠাই এখন মনিকা মারিয়া ঋতুদের মূল লক্ষ্য। তবে থেমে নেই নেপালও, যদিও বাংলাদেশকে বেশ সমীহ করছে হিমালয়ের দেশটি। নেপাল কোচ নবীন নেউপানির মতে ম্যাচটা হবে সমানে সমান, হাড্ডাহাড্ডি লড়াইয়ের, যেখানে ফাইনালে যাবার সুযোগ রয়েছে দুই দলেরই। We are prepared, we are ready. Last time I already mentioned you that India and Bangladesh both are tough team. So we saw the match between this. Yeah. So we are ready to give a good challenge for them. Our main target, our main objectives is sub championship. তবে তারকা ফরওয়ার্ড সাবিত্রী ভান্ডারীর অনুপস্থিতিতে কিছুটা চ্যালেঞ্জ হিসেবে দেখলেও বর্তমান দলের উপর পূর্ণ আস্থা রয়েছে নেপাল কোচের। Young players to grab that position. Definitely, they show good performance in last two matches. So this time, our motto is this trophy is for Sabitra Bhandari. অবশ্য পরিসংখ্যান কথা বলছে বাংলাদেশের পক্ষেই। দুই দলের সবশেষ 5 দেখায় 3টি জয়ের পাশাপাশি 2টি ম্যাচ ড্র করেছে লাল সবুজরা। আর সাফের সবশেষ 2 ফাইনালেই নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ফাইনালের টিকিট নিশ্চিত করতে এবারও সেই পরিচিত প্রতিপক্ষকেই হারাতে মাঠে নামবে পিটার বাটলারের শিষ্যরা। শিরোপা পুনরুদ্ধারের মিশনে শেষ প্রস্তুতিটা নিচ্ছে নেপাল ফুটবল দল। আর ঠিক তখনই বাংলাদেশ শিবিরে চলছে শোকের মাতম। শিউলি আজমের মায়ের মৃত্যুতে শোকাবহ পুরো দল। আর এখন সেই শোককে শক্তিতে পরিণত করার সময়, সেই শোককে শক্তিতে পরিণত করে শিউলি আজিমের জন্য একটা জয় উপহার দিতে চায় সতীর্থরা। মুশফিকুর রহমান, স্টার প্লে, বাম্বলিম অ্যাথলেটিক স্টেডিয়াম, গোয়া, ভারত। এই মুহূর্তে ভারতের গোয়ায় আছেন সহকর্মী মুশফিকুর রহমান, সরাসরি তার সাথে যুক্ত হব। মুশফিক, শিউলি আজিমের মায়ের মৃত্যুতে বাংলাদেশ দলে একটা শোকের ছায়া নেমে এসেছে, সেটার জন্য একটা অনুশীলনও সেশন বাদ হয়েছে। এখন বাংলাদেশ দলের কি পরিকল্পনা, পুরো দলের কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং দলের মেন্টালিটি কোন পর্যায়ে আছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। মায়ের মৃত্যুর কারণে দলের মধ্যে একটা শোকের ছায়া নেমেছে, পুরো বাংলাদেশ শিবিরে একটা শোকের ছায়া নেমেছে। আপনি জানেন যে আসলে শিউলি আজিমের মা দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। সেই অসুস্থতার জের ধরেই আজকে তার মৃত্যু, এবং এই মৃত্যুর খবরটা ভোরে 5টা নাগাদ পৌঁছায়। বাংলাদেশ দলের আজ অনুশীলন করবার কথা ছিল সকাল 7টা থেকে গোয়ার স্থানীয় সময়, কিন্তু হঠাৎ করে এমন একটি সংবাদের প্রেক্ষিতে কোচিং স্টাফরা আজকের এই ট্রেনিং সেশনটাকে স্থগিত রাখেন। আপনাকে একটু জানাতে চাই, যেহেতু শিউলি আজিম রাজশাহী স্টার এফসির হয়ে খেলেন এবং রাজশাহী স্টার্স এফসির একটি স্টার নিউজের একটি অংশ, একটি ক্লাব, ফুটবল ক্লাব, সেই কারণে স্টার নিউজের পক্ষ থেকে আসলে আমি শিউলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং তার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু সঙ্গত কারণেই তিনি একেবারে মুষড়ে গেছেন, ভেঙে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশনে তিনি আমার সঙ্গে কথা বলতে চাননি। উল্টো তার একজন সতীর্থ আমার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং আমি তার কাছ থেকে জানতে পেরেছি যে শিউলি এখন মোটামুটি সকালের চেয়ে এখন কিছুটা সুস্থ। সকালে কিছু খেয়েছিলেন না, পরবর্তীতে তিনি দুপুরের পরে লাঞ্চ করেছেন এবং সুস্থ আছেন। এবং দলের প্রতিটা মানুষ, খেলোয়াড় এখন মোটামুটি একটা স্টেবল মেন্টালিটিতে পৌঁছেছে। এমন অবস্থায় আমরা জানতে পেরেছি যে বিকেলে একটা সেশন হতে পারে। টিম হোটেলের পাশে একটা ছোট বিচ রয়েছে, সেই বিচে হয়তো একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ একটা সেশন করার কথা রয়েছে। এটা যদিও এখনো নিশ্চিত নই আমরা, তারপরেও যতটুকু জানতে পেরেছি। একই সাথে বিকেলে লাঞ্চের পর একটি ভিডিও সেশন রয়েছে, অর্থাৎ নেপাল ম্যাচের যে ভিডিও করা হয়েছে, বাংলাদেশ দলের অ্যানালাইসিস যে ভিডিওটা করেছে সেটা নিয়ে একটা অ্যানালাইসিস হবে এবং আরও কিছু পর্যবেক্ষণ রয়েছে, যেটা কোচ পিটার বাটলার সহ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নারী ফুটবলাররা এই সেশনটাতে অংশ নেবেন এবং তার মধ্যে তারা নেপালের ভুল দিকগুলো, নেপালের দুর্বলতার দিকগুলো হয়তো ফাইন্ড আউট করবেন এবং বাংলাদেশের করণীয় বিষয়গুলোকে নির্ধারণ করবেন। স্যার, আপনি জানেন যে এবার কিন্তু থার্ড টাইম হ্যাট্রিক চান্স বাংলাদেশের এই সাফের শিরোপা জয়ের। সেই জায়গায় গত ম্যাচে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে বাংলাদেশ হেরে গেছে
3-0 গোলে। এটা সত্যি মর্মান্তিক এবং বাংলাদেশ দলের জন্য এটা কষ্টের খবর। কিন্তু তারপরেও আপনি জেনে রাখুন যে বাংলাদেশ ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। বাংলাদেশ কিন্তু সেমিফাইনালে সেই নেপালকে হারানোর জন্য একেবারে আদা জল খেয়ে নামতে চায় এবং সেখান থেকে অনেকে বলছেন যে আজকের যে শোকের ছায়া নেমেছে বাংলাদেশ শিবিরে, সেই শোককে শক্তিতে পরিণত করে শিউলির জন্য একটা জয় উপহার দিতে চায় বাংলার বাঘিনীরা। সারা। মুশফিক, ধন্যবাদ আপনাকে। সাফ উইমেন চ্যাম্পিয়নশিপের নেপালের বিপক্ষে সেমিফাইনালের মতো বড় ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে বড় ধাক্কা। আজ ভোর 5:30টায় মারা গেছে জাতীয় নারী ফুটবল দলের অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিমের মা। ফলে আজ বাতিল হয়েছে আফিদা ঋতুপর্ণাদের অনুশীলন। ভারতের গোয়া থেকে মুশফিকুর রহমানের রিপোর্টে বিস্তারিত। আজ বাম্বুলিম অ্যাথলেটিক্স স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলনটা হবার কথা ছিল, যেহেতু আগামীকাল সেমিফাইনাল ম্যাচ এবং সেই ম্যাচটি প্রতিপক্ষ শক্তিশালী নেপাল। সেই ম্যাচকে সামনে রেখে আজ সকাল 7টা থেকে, স্থানীয় সময় সকাল 7টা থেকে এই অনুশীলনটা হবার কথা ছিল, কিন্তু হঠাৎই দুর্ভাগ্যজনক একটি খবর আসে, দুঃখজনক। সেই খবরটি হলো শিউলি আজিম, বাংলাদেশ দলের অন্যতম ডিফেন্ডার এবং সিনিয়র ফুটবলার শিউলি আজিমের মা মারা গেছেন। আমরা জানি যে তিনি বেশ কিছুদিন থেকে চিকিৎসাধীন ছিলেন, অসুস্থ ছিলেন এবং আজকে তিনি তার নিজ বাড়িতে মারা গেছেন। এই খবরটা পাওয়ার পর আসলে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের, নারী ফুটবল দলের যে টিম হোটেল রয়েছে সেখানে বেশ একটা শোকের ছায়া নেমে এসেছে এবং সেই জায়গায় কোচিং স্টাফরা সিদ্ধান্ত নিয়েছেন যে আজ তারা সকালের এই অনুশীলন সেশনটা করবেন না। সেক্ষেত্রে আমরা এখনো যদিও জানতে পারিনি যে মাঠের অনুশীলন না করলেও হোটেলে জিম সেশনটা হবে কিনা বা অন্য কোনো সেশন থাকবে কিনা, সেটা নিশ্চয়ই পরে আমরা নিশ্চয়ই জানতে পারবো। কিন্তু তার আগের কথা হলো যে শিউলি আজিমের মা মারা যাওয়ার কারণে যে সংকট বা যে শোক তৈরি হয়েছে ফুটবলারদের, সেই শোক কিন্তু যুক্ত করেছে নেপালের ম্যাচের আগে ভারত ম্যাচে বাংলাদেশের পরাজয়ের সাথে যে শোক বা যে কি বলা যায়, যে কষ্ট তারা পেয়েছে ফুটবলাররা, সেই জায়গায় নতুন করে যুক্ত হয়েছে আরো একটি শোকের বার্তা। এবং সেই কারণে ফুটবলারদের স্বাভাবিকভাবেই আজ অনুশীলনে মন না থাকারই কথা। তারপরেও যেহেতু আন্তর্জাতিক ম্যাচ এবং দেশের জন্য সবাই খেলতে এসছে, সেক্ষেত্রে নিশ্চয়ই মনোবল দৃঢ় করে শোককে শক্তিতে পরিণত করে ফুটবলাররা মাঠে নামবেন। ভারতের বিপক্ষে যে ম্যাচটি বাংলাদেশ খেলেছে তার বিশ্লেষণ করেছেন কোচ নিজেই গতদিন ম্যাচের পরে প্রেস কনফারেন্সে, নিশ্চয়ই আপনারা জানেন সে বিষয়গুলি। এবং সেখানে দেখা গেছে বাংলাদেশের যে ফুটবল সচরাচর দেখা যায়, সেই ফুটবলটা কিন্তু গতদিন দেখা যায়নি। ভারতের বিপক্ষে একেবারে যাচ্ছে তাই ছিল বাংলাদেশের ফুটবলের মেয়েদের ফুটবলটা। কারণ হিসেবে কোচ যে ব্যাখ্যা দিয়েছেন সেটা সত্যিই দুঃখজনক যে মেয়েরা ফুটবলের প্রতি, ফুটবলের উন্নতির প্রতি তাদের নাকি আগ্রহ কম। আসলে এমন ধরনের মন্তব্য করাটা কোচের কেন করেছেন সেটা কোচ ভালো জানেন, কিন্তু এর বিহাইন্ড দ্য সিন কি রয়েছে কারণ বা ঘটনা, সেইটাও কিন্তু কোচই ভালো বলতে পারবেন। এমন একটা অবস্থায় যখন বাংলাদেশের সামনে সেমিফাইনালে দাঁড়িয়ে আছে নেপাল, এবং এই নেপালকে বধ করতে না পারলে, এই নেপালকে হারাতে না পারলে কিন্তু বাংলাদেশের যে পর 3বার সাফ জয়ের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু ভঙ্গ হবে। মুশফিকুর রহমান, স্টার প্লে, গোয়া, ভারত। এবারে ছেলেদের ফুটবলের খবর। সান মারিনো ম্যাচের আগে আজ প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ পুরুষ ফুটবল দল। সোমবার প্রীতি ম্যাচ খেলতে সান মারিনোতে পৌঁছায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দলের সাথে ইতিমধ্যে যোগ দিয়েছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার শোভিত সোম। তার অন্তর্ভুক্তিতে মাঝমাঠে বাড়তি শক্তি পাওয়ার আশা করছে কোচিং স্টাফ। এছাড়া ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীও আজ দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে। 5 জুন সান মারিনোর বিপক্ষে ম্যাচের আগে 3 দিনের প্রস্তুতি ক্যাম্প করেছে বাংলাদেশ। হামজাকে ছাড়াই প্রথম দিনের অনুশীলন সেরেছে দল। বাংলাদেশের জার্সি গায়ে মাঠ মাতাচ্ছেন হামজা চৌধুরী। দেশের ফুটবলে এনে দিয়েছেন নতুন স্বপ্ন, নতুন উন্মাদনা। তবে জাতীয় দলের ক্যাম্পে থাকা এই তারকার জন্য এবার এসেছে এক অস্বস্তিকর খবর। ফুটবলের অদৃশ্য বাজারে এক ধাক্কায় কমেছে তার মূল্য, আর সেই অঙ্কটা বাংলাদেশি টাকায় প্রায় 14 কোটি। মাঠে কিংবা বিজ্ঞাপনের ময়দানে
এদেশে হামজা চৌধুরীর বাজার চড়া, তবে বিশ্ব ফুটবলের বাজারে হঠাৎ করেই কমে গেছে হামজার মূল্য, তাও আবার এক ধাক্কায় 14 কোটি টাকা। ঘটনা আসলে কি? সান মারিনোর বিপক্ষে ম্যাচের প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো এমন খবর, অথচ এর জন্য কাউকে দোষারোপ করার সুযোগ নেই কোনো শাস্তি বা শিক্ষা দেওয়ার বিষয়ও। কারণ ঘটনাটা ঘটেছে ফুটবলের অদৃশ্য বাজারে, ট্রান্সফার মার্কেটে। হঠাৎ করে হামজা চৌধুরীর বাজার মূল্য 5 মিলিয়ন ইউরো থেকে নেমে এসেছে 4 মিলিয়ন ইউরোতে, অর্থাৎ এক ধাক্কায় কমেছে 1 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 14 কোটি টাকা। কিন্তু এমন পতনের পেছনে আসলে কারণ কি? মূলত আধুনিক ফুটবলে একজন খেলোয়াড়ের বাজার মূল্য অনেকাংশেই নির্ভর করে আন্তর্জাতিক অঙ্গনে তার দৃশ্যমানতা আর প্রতিযোগিতার মানের ওপর। ইংল্যান্ডের মতো শীর্ষ পর্যায়ের কোনো একটা দেশের জাতীয় দলের হয়ে খেললে যে বৈশ্বিক প্রচার আর নজর কাড়া যেত, ফিফা র্যাঙ্কিংয়ের অনেক নিচে থাকা বাংলাদেশের হয়ে খেললে সেই সুযোগ তুলনামূলকভাবেই কমে যায়। ফলে বড় টুর্নামেন্টে নিয়মিত অংশ নেওয়া ইউরোপীয় দলগুলোর খেলোয়াড়দের তুলনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা অনেকটাই কঠিন হয়ে পড়ে। তবে পুরো দোষ অবশ্য আন্তর্জাতিক ফুটবলের উপরেও চাপানো ঠিক হবে না। ক্লাব ফুটবলের বাস্তবতাও এখন বড় ভূমিকা রাখছে। লেস্টার সিটির তৃতীয় বিভাগে অবনমন, নিয়মিত একাদশের সুযোগ না পাওয়া আর ধারাবাহিকভাবে খেলার অভাব, সব মিলিয়ে হামজার বাজার মূল্যে প্রভাব ফেলেছে। অর্থাৎ সব মিলিয়ে বলাই যায় আন্তর্জাতিক ফুটবলে সীমিত উপস্থিতি আর ক্লাব পর্যায়ে কঠিন বাস্তবতা, এই দুয়ের সম্মিলিত প্রভাবেই এক সময়ের 5 মিলিয়ন ইউরোর ফুটবলার হারিয়েছেন প্রায় 14 কোটি টাকার বাজার মূল্য। তানজিম মসিম, স্টার প্লে। তারকা স্ট্রাইকার সর্দার আজমুনকে ছাড়াই বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল ইরান। ধারণা করা হচ্ছে রাজনৈতিক ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বাদ পড়েছেন আজমুন। যুক্তরাষ্ট্রের সাথে সামরিক অস্থিরতার মাঝেই বিশ্বকাপ প্রস্তুতি নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রে নিরাপত্তা সহ নানা জটিলতার মাঝেই 15 জুন গ্রুপ পর্বের খেলা শুরু করবে এশিয়ার এই দেশ। টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের মঞ্চে ইরান। যদিও এবারের ফিফা ওয়ার্ল্ড কাপে ইরানের খেলা থেকে রাজনৈতিক ইস্যুটাই মুখ্য হয়ে উঠেছে। আলোচনায় থাকা এশিয়ার এ দলটা কখনোই বিশ্বকাপের নকআউট পর্বে উঠতে পারেনি। সেই আক্ষেপ ঘোচাতেই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিশ্বকাপে নামছে টিম মেল্লি। কোচ আমির গালেনোয়ের 26 সদস্যের স্কোয়াডে সবথেকে বড় চমক দীর্ঘদিনের তারকা স্ট্রাইকার সর্দার আজমুনের দলে জায়গা না পাওয়া। বিশ্বকাপের ঠিক আগে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বেশ আলোচনার জন্ম দিয়েছে। 91 আন্তর্জাতিক ম্যাচে 57 গোল করা আজমুন ছিলেন না প্রাইমারি স্কোয়াডেও। গোলপোস্টের দায়িত্বে থাকছেন অভিজ্ঞ আলীরেজা বেইরানভান্দ, সাথে আছেন হোসেইন হোসেইনি এবং পায়াম নিয়াজমান্দ। ডিফেন্সে নেতৃত্ব দেবেন এহসান হাসশাফি, শোখা খালিলজাদেহ, হোসেন কানানি আর রামিন রেজায়ান। বয়স বাড়লেও ইন্টারন্যাশনাল লেভেলে তাদের এক্সপিরিয়েন্স কাজে লাগাবে ইরান। মিডফিল্ডে সাইদ এজাতোলাহি, সামান ঘোদ্দোস, আলীরেজা জাহানবাক্স, মোহাম্মদ মোহেবি এবং মেহদি গায়েবি। বল কন্ট্রোল, কাউন্টার অ্যাটাক আর প্লে মেকিংয়ের মূল দায়িত্ব থাকবে তাদের কাঁধেই। সর্দার আজমুন না থাকা ইরানের অ্যাটাকের সব আলো থাকবে অধিনায়ক মেহদি তারেবির ওপর। 33 বছর বয়সী এই ফরওয়ার্ডই ইরানের সবথেকে বড় তারকা। তার সাথে থাকবেন আলী আলিপুর, আমির হোসেইনজাদেহ, ডেনিস দারগাহি এবং শাহরিয়ার মোগানলু। বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম আর মিশর। 15 জন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। এরপর 21 জন বেলজিয়াম এবং 26 জন মিশরের মুখোমুখি হবে ইরান। ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন নিতে তুরস্কে ক্যাম্প করেছে ইরান। এরপর মূল পর্ব শুরু হবার আগে ইরানের জন্য নির্ধারিত ক্যাম্প সাইট ছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায়। গ্রুপ পর্বে ইরানের সবগুলো ম্যাচও যুক্তরাষ্ট্রেই, কিন্তু ভিসা নিয়ে নানা ঝামেলার কারণে শেষ পর্যন্ত অ্যারিজোনার টুসন ক্যাম্প বদলে মেক্সিকোতে স্থানান্তরের জন্য 10 দিন আগে ফিফার অনুমোদন পেয়েছে দেশটি। 5 জন সেখানে নিজেদের তাঁবু গাড়বে ইরান। সারা মাহবুব, স্টার প্লে। খেলাও থামবে না, খবরও না। প্রতিদিন দুপুর 1:30 আর রাত 8টায় স্টার প্লে আপনার সাথে থাকবো আমরা।